প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অনুসন্ধানী সাংবাদিক এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু গ্রাউন্ড ব্রেকিং নিউজের পেছনে তিনি কাজ করেছেন জুলকারনাইন শাহের খান। তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আসার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মাশকাওয়াত আহসান। তিনি ই সাউথ এশিয়ার এডিটর ইন চিফ, সাবেক বিতার্কিক এবং লেখক। মাশকাওয়াত আহসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ বুলবুল, আমাকে আমন্ত্রণ জানানোর। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন আরেকজন অতিথি, কিছুক্ষণের মধ্যেই আমরা তার সঙ্গে কথা বলবো। তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি স্বাধীন সাংবাদিকতা কি আদৌ সম্ভব। অর্থাৎ স্বাধীন সাংবাদিকতা বা মুক্ত সাংবাদিকতা বলে আমরা যে ধরনের আকাঙ্ক্ষা প্রকাশ করি, সেটা কি আসলে বাস্তবে প্রয়োগ করার সুযোগ রয়েছে কি না, বা কতটুকু স্বাধীন আমরা হতে পারি, নাকি এটি একটি মিথ, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই আমরা পুরো বিষয়টিকে বিশ্লেষণ করতে চাই। আমি শুরুটা করতে চাই শাহের আপনাকে দিয়েই, যে আপনি অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে পলিটিক্যালি ভীষণ রকমের সেন্সিটিভ, ভীষণ রকমের স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে আপনি কাজ করেছেন। এবং বাংলাদেশে যারা আমাদের সহকর্মী তারা বলে থাকেন যে বাংলাদেশে বসে এই ধরনের কাজ করা প্রায় অসম্ভব। প্রথম কথা হচ্ছে যে আপনারও সেটি মনে হয় কিনা, এবং আপনি যে করছেন এই কাজগুলো, আপনার অভিজ্ঞতা একটু ইন এ নাটশেল জানতে চাই, তারপরে আমরা এগোবো আলোচনা। ধন্যবাদ বুলবুল ভাই, ধন্যবাদ আমাকে আপনার শোতে ইনভাইট করার জন্য। বেসিক্যালি বাংলাদেশে বসে এ ধরনের কাজ করা সম্ভব কিনা, আমার মনে হয় শেখ হাসিনার রেজিমের সময় হয়তো ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। শেখ হাসিনার রেজিমের সময় কোয়াইট চ্যালেঞ্জিং ছিল, কারণ তখন আসলে যে একটা ভীতির স্ফিয়ার ক্রিয়েট করে রাখা হয়েছিল বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে সাংবাদিকদেরকে কন্ট্রোল করার, প্রেস কন্ট্রোল করার, এবং যে ধরনের সংস্কৃতি তখন ছিল, আপনার নিপীড়নের সংস্কৃতি, গুমের প্রচলন ছিল, ক্রসফায়ার ছিল, এবং সাংবাদিক নির্যাতনের বহু ঘটনা বাংলাদেশে আমরা এক্সপিরিয়েন্স করেছি। সো সেই প্রেক্ষিতে বাংলাদেশে বসে হয়তো এই ধরনের কাজগুলো করা উড বি কোয়াইট চ্যালেঞ্জিং। তারপরেও অনেকে করেছেন, করেন নাই এমন না, বাট কাজ কম হয়েছে। আর এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশে বসে এই ধরনের কাজ করা সম্ভব কিনা, আমার মনে হয় খুব ভালোভাবেই সম্ভব, এবং অনেকে চেষ্টা করছেন করার জন্য, কিন্তু অন্তরায় এখনো রয়ে গিয়েছে। যেমন আমাদের দেশে আসলে আমি তো ধরেন বেসিক্যালি সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী, ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে আমি কাজকর্মগুলো করে থাকি নর্মালি। এছাড়া বিভিন্ন রকমের অর্গানাইজ যেই ক্রাইমগুলো হয়, সিন্ডিকেটেড করাপশন যেগুলো হয়, এগুলো আমার মূল বিষয় থাকে কাজের। তো বাংলাদেশে বসে এ ধরনের কাজ করতে গেলে আসলে অনেক ক্ষেত্রে হয়তো চাপের সৃষ্টি হতে পারে, সেটা এখনও হতে পারে। কারণ ধরেন আমাদের দেশে তো বাহিনী যেগুলো আছে, আপনি আর্মি ইন্টেলিজেন্স যে উইংগুলো আছে, ডিজিএফআই অথবা এনএসআই, এই ধরনের সংস্থাকে নিয়ে যখন আপনি রিপোর্ট করতে যাবেন, আপনি কিন্তু আসলে অনেক ধরনেরই বাধার শিকার হবেন আর কি। কারণ আমাদের দেশে ওই ট্যাবুটা রয়ে গেছে যে এনি রিপোর্টিং অন মিলিটারি, এনি রিপোর্টিং অন ডিফেন্স, ওই কোয়ার্টারে কোনো হাত দেওয়া যাবে না, ওই কোয়ার্টারে হাত দেওয়া যাবে না। বাংলাদেশের ভিতরে বসে থেকে দেন আপনাকে ধরেন পদে পদে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হবে, বিভিন্ন রকমের নিগৃহণের সম্মুখীন হতে হবে, কারণ ওই কালচারটা আসলে এখনো বিদ্যমান বাংলাদেশে। এখন আপনার কাজের প্রসঙ্গে আসি, যে আপনি যে ধরনের কাজ করেন, এটা মনে করার কি কোনো কারণ আছে যে আপনি নিজে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন না? মানে আমি যতটুকু ধারণা করি যে আপনারও নিজস্ব চ্যালেঞ্জ আছে, এবং আপনার সেই অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে এখানে বসে যখন আপনি কাজগুলো করছেন কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করছেন। আমার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে চ্যালেঞ্জের মুখোমুখি হই না সেটা অবশ্যই ঠিক না, অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু আমি বলবো যে আমি অনেক ভাগ্যবান যে আমার অনেক বিশ্বস্ত কিছু সূত্র আছে, বেশ কিছু বিশ্বস্ত সূত্র আছে, অ্যান্ড দে আর ভেরি ওয়েল প্লেসড, দে হ্যাভ বিন ভেরি ওয়েল প্লেসড। সুতরাং আমার ওই ধরনের ইনফরমেশন পেতে অথবা আমার কাজ পরিচালনা করতে খুব বেশি একটা বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমাকে সহায়তা করতে গিয়ে বিপদগ্রস্ত হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। আমাকে সহায়তা করার ফলে কারো উপরে অনেক নির্যাতনের খড়গ নেমে এসেছে, এটা হয়েছে। বাট তারপরেও এসব জানা সত্ত্বেও লোকজন আমাকে একটা ডিক্টেটরিয়াল রেজিমের সময় সাহায্য করেছেন। আর এখন যেহেতু বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন,
এখন অনেকেই সামনে আসছেন, অনেকেই তাদের অনেক কষ্ট, অনেক যা দুর্ভোগ আছে বাহিনীগুলোতে। কারণ গত 15 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, বিশেষ করে সামরিক বাহিনীতে এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোতে, এই ধরনের বাহিনীর বহু কর্মকর্তা আছেন যারা আপনার ডিজার্ভ করেন আপনার পরবর্তী প্রমোশন, তারা এগুলা পাননি, তাদেরকে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে অনেক অন্যায়ভাবে, আপনার টর্চার সহ্য করতে হয়েছে, অনেকে গুমের শিকার হয়েছেন, চাকরিরত সামরিক বাহিনীর কর্মকর্তা তারা গুমের শিকার হয়েছেন এবং বছরের পর বছর তারা আপনার আয়না ঘরের মতো যে বন্দিশালাগুলো ছিল এরকম বন্দিশালায় তারা কাটিয়েছেন। সুতরাং মানুষের তো গ্রিভান্সেস থাকবেই এবং গ্রিভান্সেসের অ্যাড্রেসিং যেহেতু কোনো পয়েন্ট নাই, সামরিক বাহিনীতে কিন্তু আপনার এই ধরনের যে ক্ষোভ এগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারেন না। এগুলো যদি আপনি রেইজ করেন, কনসার্ন রেইজ করেন, আলটিমেটলি ইট উইল ব্যাকফায়ার অন ইউরসেলফ। সো এই সমস্ত কারণে এই বিষয়গুলো অনেকে রেইজ করেন না। সুতরাং যেহেতু রেইজ করেন না, এখন তারা অনেকেই আমাকে দেখতে পায় যে এই লোকটার কাছে গেলে হয়তো আমাদের ভয়েসটা আপনার শোনা হবে আর কি। সুতরাং সাংবাদিক হিসেবে এটা আমার তো কাজ, টু গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস। নিশ্চয়ই আমি আসবো আপনার কাছে আবারও। আমি চলে যেতে চাচ্ছি মাসকাওয়াত আহসানের কাছে এবং ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি ডক্টর আব্দুল নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব, সাবেক সভাপতি এবং অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং লেখক। আমি মাসকাওয়াত আহসান আপনার কাছে জানতে চাই যে আপনার যে গণমাধ্যমে আপনার যে অভিজ্ঞতা বা গণমাধ্যমের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। আপনি একটা সময় ডয়চে ভেলেতে কাজ করেছেন, আপনি একটা সময় বিডি নিউজে কাজ করেছেন এবং লেখালেখির যে জগৎ সেই জগতের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। আপনাকে যদি আজকে শিরোনামটা দিয়ে প্রশ্ন করি, আপনার উত্তরটা কি হবে মাসকাওয়াত আহসান? স্বাধীন সাংবাদিকতা কি আদৌ সম্ভব? স্বাধীন সাংবাদিকতা অবশ্যই সম্ভব এবং সেটা সম্ভব জন্যই আসলে কেউ সাংবাদিকতা করতে আসার কথা। এখন স্বাধীন সাংবাদিকতা সেই দেশেই সম্ভব যেখানে গণতান্ত্রিক সমাজ রয়েছে বা গণতান্ত্রিক সমাজ কাঠামো রয়েছে, আইনের শাসন রয়েছে। এই জিনিসটার অনুপস্থিতি বাংলাদেশে প্রবলভাবেই ছিল গত 15.5 বছর, যে কারণে আজকে হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করছি যে স্বাধীন সাংবাদিকতা কি সম্ভব। এই একই বাস্তবতা আমরা লক্ষ্য করি পাকিস্তানে। সেখানে যেহেতু সবসময় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা একটি খড়গ ঝুলিয়ে রাখে, সুতরাং তাদেরকে বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে স্বাধীন সাংবাদিকতা করা যাবে এইরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু তারপরে আমরা লক্ষ্য করি যে স্বাধীন সাংবাদিকতার চেষ্টাটা সেখানে রয়েছে। ভারতের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা রয়েছে, হয়তো আমরা খেয়াল করি না। সেখানেও দেখবেন যে সব বিষয় নিয়েই স্বাধীন সাংবাদিকতা হয়ে থাকে এবং সেটা একটা উদাহরণীয় জায়গায়ও রয়েছে, কিন্তু সেনাবাহিনীর জায়গায় এসে ঠিকই তারা তাকে এক পাশে রেখে দেয়। সুতরাং এই ইউনিফর্ম থাকার কারণে এবং অস্ত্র থাকার কারণে ক্ষমতায়িত কিনা জানি না, এই দক্ষিণ এশিয়া আবহে দেখা যায় যে এই যা মানে সেনাবাহিনী এবং তার গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপারে কোনো রিপোর্ট করা যায় না। এখন বাংলাদেশ বাস্তবতায় যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেখানে স্বাধীন সাংবাদিকতার পথে কোনো অন্তরায় এই মুহূর্তে আছে বলে মনে হয় না। এইখানে আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই, কেন স্বাধীন সাংবাদিকতা সম্ভব হয় না। সেইখানে সাংবাদিকদের একটা দায়ের জায়গা রয়েছে। আপনি যদি ধরুন ভারতের দিকে তাকান, তাহলে গদি মিডিয়া বাদ দিলে আপনি দেখবেন যে সাহসী সাংবাদিকতা চলছে, এমনকি মূলধারার সাংবাদিক ইউটিউবে চ্যানেল খুলেও সেই সাংবাদিকতা রিপোর্টিং চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিউজ লন্ড্রি বলে একটা চ্যানেল আছে, সেটা যদি কেউ দেখে তাহলে অনায়াসেই সেটা বুঝতে পারবে। সুতরাং ভারতে দেখুন যে প্রেস ক্লাবগুলো রয়েছে, সেখানে কিন্তু সাংবাদিকরা ওই রাজনৈতিক দলের ব্যানারে ওখানে থাকে না, বা ওখানে নির্বাচন করে ওখানকার প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হয় না, যেটা আমরা পাকিস্তানেও দেখতে পাই। যে ঠিক আছে, সাংবাদিকদের নিশ্চয়ই একটা রাজনৈতিক সমর্থন থাকে, কিন্তু সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কোনো আপনার প্রেস ক্লাবে আপনি দেখবেন না যে তারা রয়েছে, বা টেলিভিশন চ্যানেলে এসেও যে তারা
রাজনৈতিক দলের পক্ষে হয়ে কথাবার্তা বলছে, এরকমটাও দেখা যায় না। তা মানে রাজনৈতিক দলের কথা বলার জন্য মাসকাওয়াত হোসেন, রাজনৈতিক আমি একটু বাংলাদেশের কনটেক্সটে জানতে চাই, যেহেতু আপনি একটা সময় আহ, আমলাতন্ত্রের ভেতরে ছিলেন, আমলাতন্ত্রের কাঠামোতে ছিলেন, আপনি তথ্য মন্ত্রণালয়ে ছিলেন এবং পরে আপনি স্বাধীন সাংবাদিকতা কোট আনকোট সেটিতে প্রবেশ করেন। তো এই যে আমরা শুনি যে আমলাতান্ত্রিক কাঠামো যে এক ধরনের স্বাধীন সাংবাদিকতা বিকাশের ক্ষেত্রে অন্তরায়, সেটিকে আপনি দুই জায়গা থেকে দেখার সুযোগ হয়েছে, সেটা একটু কিরকম, সেটা স্বরূপটা কি আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন? সরকারি যে আমলাতন্ত্র রয়েছে তা আপনার সাংবাদিকতাকে কিভাবে প্রভাবিত করে করে ডিএপি বলে একটি জায়গা রয়েছে যেখান থেকে সরকারি বিজ্ঞাপন বিতরণ করা হয়। এখন ওই জায়গাটিতে ধরুন যে মিডিয়াটি সরকারের পক্ষে সাংবাদিকতা করছে তাদের মান খারাপ হলেও, তাদের সার্কুলেশন সেরকম না হলেও, তাদেরকে একটি ছদ্ম সার্কুলেশন দেখিয়ে তাদেরকে আহ, বিজ্ঞাপন দেওয়া হয়। আর চেষ্টা করা হয় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছুটা আহ, মানে সাংবাদিকদের উপরে খড়গ নামিয়ে দিতে। কিন্তু সরকারের যে বাধা, মানে আমি বলছি সিভিল প্রশাসনের যে বাধা, তা সাংবাদিকতাকে সেইভাবে প্রভাবিত করতে পারে এটা অন্তত আমার অভিজ্ঞতায় মনে হয়। এবং রাইট। এটাই আমার মানে মনে হচ্ছে যে ওই গোয়েন্দা সংস্থার একটা সমস্যা রয়েছে, কিন্তু ধরুন তথ্য মন্ত্রণালয় ইটসেলফ খুব যে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এইটাকে অতিক্রম করা সম্ভব জি, যতটুকু বাধা। আসবো আপনার কাছে। আমি ডক্টর আব্দুল নূর তুষারের কাছে আসতে চাই। ডক্টর তুষার, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা মাসকাওয়াত হাসানের লেখালেখিতে প্রায়শই দেখতে পাই যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, এবং আমি আরেকটি নাম দিয়েছি বাংলাদেশের সাংবাদিকতা, বিশেষ করে গত 15 বছরে যে সাংবাদিকতার বেশ বিকাশ ঘটেছে, সেটা হচ্ছে সবুজ সংকেত সাংবাদিকতা। অর্থাৎ ক্ষমতাসীনদের সবুজ সংকেত পেলেই ক্ষমতাসীনদের কারো কারো ব্যাপারে অনুসন্ধানী সাংবাদিকতা শুরু হয়ে যেত, কিন্তু ওই সবুজ সংকেত না পেলে সবসময় প্রশংসাসুলভ বিভিন্ন ধরনের সংবাদ বা বাতাবিলেবুর যে বিকাশ চাষবাস এগুলো নিয়ে এই সংবাদটা পরিবেশন করা হতো। তো এই যে এই অবস্থা যে তৈরি হলো, সেটা কি শুধুমাত্র আপনার কাছে মনে হয় যে রাজনীতিবিদরা ক্ষমতাসীনরা চেয়েছে বলে, নাকি সাংবাদিকরাও তারা নির্লজ্জ আত্মসমর্পণ করেছে সেই সুবিধা বলয়ের কাছে? কি মনে হয়? আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে শাখের করাতের মতো, কোনটা আগে হয়েছে, ডিমটা আগে নাকি মুরগিটা আগে? এখন আমার আমার কাছে সবসময় মনে হয় যে এখানে রাজনীতিবিদদের দায় বেশি। সাংবাদিকরা তো আর কোটি কোটি টাকা নিয়ে সাংবাদিকতায় আসেন নাই, তাদের এক ধরনের লক্ষ্য ছিল সবসময়, বা যে কোনো পেশাতেই থাকে, আমাদের বাংলাদেশের মানুষের যে উন্নয়নের স্বপ্ন, সেখানে একটা বাড়ি, একটা গাড়ি, কিছু টাকা পয়সা, বিদেশ ভ্রমণ, এগুলিকে আমরা মনে করি জীবনের মোক্ষম প্রাপ্তি। এবং এই যে মোক্ষ প্রাপ্তির যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছিল আগের যে দুর্নীতিগ্রস্ত সরকার। কারণ এই দুর্নীতির সংবাদিত আসলে মূলত সংবাদপত্রে আসলে পরে সরকার বা ক্ষমতাসীনরা বিব্রত হয়। অন্যান্য সংবাদে কিন্তু সরকার বা ক্ষমতাসীনরা সেইভাবে বিব্রত হন না। কিন্তু যদি তারা চুরি করছেন, লামপট্য করছেন, দুর্নীতি করছেন, এইগুলি অনেক প্রকাশিত হয়, তাহলেই কেবলমাত্র আমরা দেখেছি যে তারা বিব্রত হন। এই বিব্রতকর সংবাদগুলি যাতে প্রচারিত না হয়, সেই জন্য সাংবাদিকদের একটি মহলকে তারা নিযুক্ত করেছিলেন, তাদের দুর্নীতির চক্রের মধ্যে নিয়ে এসেছিলেন, তাদেরকে নানা ধরনের উপঢৌকন, উপহার প্রদান সেগুলি করেছিলেন। এবং সাংবাদিকতার যে ক্ষেত্রগুলি আছে সেখানে মালিকানা একটি বিরাট বিষয়। তারা যেভাবে ব্যাংকের লাইসেন্স দিয়েছেন, ব্যবসার লাইসেন্স দিয়েছেন, ঠিক একইভাবে গণমাধ্যমের লাইসেন্স তাদের প্রিয় ভাজন ব্যবসায়ীদেরকে দিয়েছেন, যারা তাদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে মালিক পক্ষ, সাংবাদিক পক্ষ এবং রাজনীতি পক্ষ সকলে একত্রিত হয়ে এমন একটা নেক্সাস তৈরি করেছিলেন যে নেক্সাসের মধ্যে তাদের ইচ্ছা মতো সংবাদ পরিবেশিত হতো। যাকে ধরা দরকার তাকে ধরবেন, যাকে ধরা দরকার নাই তাকে ধরবেন না। আমরা দেখেছি যে সংবাদপত্রের মালিকানা আছে এমন ব্যবসায়ীও কখনো কখনো আক্রান্ত হয়েছেন, আবার তিনি আপোষ করেছেন। হয়তো কখনো কেউ রুষ্ট হয়েছেন, তাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আবার কিছুদিন পরে আমরা দেখেছি যে বিমানের নতুন কেনা বহরে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে তারা বিদেশে বেড়াতে যাচ্ছেন, তাদের পুত্র কন্যা যাচ্ছেন, তারা সেখান থেকে বসে সেলফি দিচ্ছেন। অর্থাৎ আমাদের এখানে মূল যে ব্যাপারটি ঘটেছিল, এটি আমি তুলনা করতে পারি, আপনি নিশ্চয়ই জানেন মেডেলিন শহরে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম পাবলো এসকোবার। এসকোবারের নিজের টিভি চ্যানেল ছিল, নিজের শহর ছিল, নিজের জেলখানাও ছিল। তো
তো আমাদের বাংলাদেশে আমরা মূলত গত যে রাজনৈতিক শক্তি এবং তারও কিছুদিন আগে থেকে একটা এটি তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, যেটিকে একেবারে পরিপূর্ণভাবে বিগত সরকার করেছিলেন। তারা এই ধরনের একটা রাজত্ব কায়েম করেছিলেন যেখানে তাদের ইচ্ছা মতো যে কেউ জেলে যায়, জেল থেকে ছাড়া পেয়ে যায়, শাস্তি পায়, শাস্তি থেকে ছাড়া পায়, পূর্বাচলে প্লট পায়, পূর্বাচলে প্লট ক্যান্সেল হয়ে যায়, জলসিঁড়ি প্রকল্পে একাধিক বাড়ি উঠতে থাকে। মানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন পুরো ব্যাপারটাই ছিল টাকার খেলা, এবং এই টাকার খেলার মধ্যে সকলকে যুক্ত করে নিয়ে টাকা ছিটিয়ে মানুষজনকে ক্রয় করার যে একটা প্রবণতা সেটা ছিল। আমি সাংবাদিকদেরকে দোষী করি না এই জন্য যে সাংবাদিকরা তো আসলে উপঢৌকনের কাছে নথি স্বীকার করেছেন। আমি একটা উদাহরণ শুধু আপনাকে দেই, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী ঈদের সময় সাংবাদিকদেরকে সালামি দিচ্ছেন। এই আচরণ তিনি কেন করবেন? এটা করার কোনো যুক্তি নাই। সরকারি টাকা, ওনার ব্যক্তিগত টাকা, উনি কিন্তু বলেছেন যে উনি বেতন নেন না। তাহলে কোন টাকা দিয়ে সাংবাদিকদেরকে খামে ভরে উপর ঢুকে দিলেন? আবার মজার ব্যাপার, সব সাংবাদিককে দেন নাই, প্রধানমন্ত্রীর বিটে যারা কাজ করে তাদেরকে দিয়েছেন। তো তার মানে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর সাথে থাকলে আপনি ঈদে সালামি পাবেন। আমাকে মেয়ে সাংবাদিকরা বলেছে তিনি শাড়িও দিয়েছেন তাদেরকে দু একবার, তারা খুব খুশি হয়েছে। কিন্তু এই খুশির পেছনে তো এই কাজটা তো আনইথিক্যাল। আসলে উনি এটা কেন দিবেন? ক্লিয়ারলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ যিনি তার হয়ে কাজ করছেন তিনি তো স্বাধীন, এটাই আমরা ধরে নিই, কিন্তু তাকে যে কোনো উপঢৌকন দেওয়াটা এটি কতটুকু সমীচীন সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছে। আমি খুব ব্রিফলি আরেকটি জিনিস জানতে চাই ডক্টর তুষার, যেটি আমি জুলকারনাইন সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম, যে উনি যে কাজটি অনুসন্ধানী সাংবাদিকতা এখানে বসে করছেন, বাংলাদেশে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা বলছেন যে সেটি বাংলাদেশে করা যায়নি গত 15 বছরে। আমার প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিকতা তো, বিশেষ করে এই ধরনের সাংবাদিকতা যেখানে আপনি ক্ষমতাসীনদের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন, তাদের স্বরূপকে উন্মোচন করবেন, দুর্নীতি প্রকাশ করবেন, সেটা তো কখনোই খুব সহজ ছিল না। তো তাহলে সাংবাদিক হিসেবে সেই চ্যালেঞ্জটা তারা নিচ্ছেন না কেন? বা যদি নাই নিয়ে থাকেন তাহলে সাংবাদিকতা করার দরকারটা কি? আমি ঠিক আসলে এই বিষয়টা বুঝতে পারি না। পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক বা ঝুঁকিপূর্ণ পেশা যারা থাকেন তাদেরকে প্রতিরক্ষা দিয়ে থাকেন আসলে সেই দেশের আইন এবং বিচার ব্যবস্থা। আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা শুধু সাংবাদিক না, সাধারণ নাগরিককেও নিরাপত্তা দিতে আসলে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি যে বিচার ব্যবস্থাও নানাভাবে প্রভাবিত হয়েছে এবং সেই প্রভাবের একেবারে সুস্পষ্ট প্রমাণাদি আছে। ফলে সাংবাদিক যদি কোনো কারণে আক্রান্ত হন, তিনি কার কাছে বিচার চাইতে যাবেন? বাংলাদেশে আসলে সাংবাদিক আক্রান্ত হলে বিচার চাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সকল বিচার কেন্দ্রীভূত হয়েছিল একটি দপ্তরে, একজন মানুষের কাছে। তার কাছে মা ডেকে, বোন ডেকে, আন্টি ডেকে তার কাছে বিচার চাইতে হতো, এবং তিনি যদি বিচারে সায় দেন তাহলে দেখা যেত সুবিচার হয়, না দিলে হয় না। ফলে সাংবাদিকরা শারীরিক ঝুঁকি, মানসিক ঝুঁকি, পরিবারের ঝুঁকি নিয়ে বাংলাদেশে বসে খুব সাহসী সাংবাদিকতা করার পরিবেশটা আসলে ছিল না। কিন্তু তারপরেও যে একেবারে হয় নাই তা না। আপনি দেখবেন যে ক্ষেত্র বিশেষে যেসব ব্যবসায়ী বা যেসব জায়গাতে দুর্নীতি রিপোর্ট করলে সরাসরি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, সেই সব বিষয়ে কিন্তু রিপোর্টিং হয়েছে। আপনি যে পরিবর্তনটা এখন দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখবেন যে একটা বিশেষ পরিবারের দুর্নীতির খবর তারা কখনো লিখতেন না, কারণ তারা ভয় পেতেন যে সেই পরিবারকে টাচ করলে বা সেই পরিবারের সদস্যদেরকে টাচ করলে তারা বিপদে পড়বেন। তবে নিচের দিকে কাউকে ধমকাধমকি করলে কোনো অসুবিধা নেই। নিচের দিকে তো আমরা ভাই ভাই বোন বোন, আমরা নিজেদের সাথে নিজেরা লড়াই করি, কিন্তু ওপরের দিকে যাওয়া যাবে না। এবং এই ব্যাপারটা এক ধরনের সেলফ সেন্সরশিপের মতো বাংলাদেশের সকল গণমাধ্যমে আরোপিত ছিল, এবং নানাভাবে এটাকে প্রযুক্ত করা হয়েছে। বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নানাভাবে তারা ভদ্রতার সঙ্গে, কখনো অভদ্রতার সঙ্গে মানুষকে সতর্ক করতেন যে আপনার এটা করা ঠিক হচ্ছে না বা এটা করলে বিপদে পড়বেন। আসবো আপনার কাছে ডক্টর তুষার। আমি জুলকারনাইন সাহেব আপনার কাছে আসতে চাই দুটো প্রসঙ্গ। একটা হচ্ছে যে যেটি ডক্টর তুষার একটু আগে বললেন, আমিও আমার অনেক সাংবাদিক সহকর্মীর কাছে শুনেছি যে ছোটোখাটো দুর্নীতি বা যেটা সেফ সাইডে থেকে যে সংবাদগুলো করা যায় সেগুলো করা যাবে, কিন্তু ক্ষমতা কাঠামোর একেবারে শীর্ষে যারা অবস্থান করছেন তাদের বিষয়ে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না, এটি বলতেও হয়নি। তারা নিজেরা এক ধরনের সেলফ সেন্সরশিপ নিয়ে এই কাজটি করেছেন। অসংখ্য অভিযোগের পরেও মানুষ তো আসলে জানতে চায় যে একটি নির্দিষ্ট পরিবার বা ক্ষমতার শীর্ষে যারা ছিলেন আসলে এই অভিযোগগুলো সত্য কিনা। তো সেই জায়গাটিতে আপনারাও কি কিছু করতে পেরেছেন, বা আপনারা কি মনে করেন যে সেটি করার মতো অবস্থা ছিল বা এখনো আছে? আমার মনে হয় সেটি করার মতো অবস্থা এখন তো অন্তত কিছুটা হলেও ক্ষেত্র তৈরি হয়েছে। আগে অবশ্যই কখনো ছিল না। আগে কখনো ছিল না মানে গত 15 বছরে আমার 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 কাজের সময় আমি কখনোই সেটা এক্সপিরিয়েন্স করি নাই যে বাংলাদেশে কোনো বড় পলিটিক্যাল ফিগারকে নিয়ে আপনি রিপোর্ট করলেন এবং সেটা ফলো করে প্রচার হচ্ছে, সেটা কখনোই হতে দেওয়া হয়নি বেসিক্যালি।
এবং সেটা যেন না হয় সেটা দেখার জন্য ওরকম নির্ধারিত সেলও ছিল। যেমন আমি আপনাকে বলতে পারি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই একটা সেল আছে, পিআরএমসি সেল, পাবলিক রিলেশনস মনিটরিং সেল। পিআরএমসি সেল থেকে তারা বিভিন্ন পত্রিকাকে বলে দিত যে আপনি যে রিপোর্টটা করেছেন, ইউ হ্যাভ টু টেক ডাউন দ্যাট রিপোর্ট ফ্রম ইউর অনলাইন, এবং এটা যেন প্রকাশিত না হয়। তো একটা গোয়েন্দা সংস্থা কেন আপনার পত্রিকাকে রেগুলেট করতে যাবে? এটা তো গোয়েন্দা সংস্থার কাজ না। এটা লাইক আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে একটা গণমাধ্যম হিসাবে আপনি কি রিপোর্ট করবেন সেটা তো আপনার এডিটোরিয়াল সিদ্ধান্ত। একটা গোয়েন্দা সংস্থা কেন সেখানে গিয়ে দখলদারিত্ব করতে যাবে? বাট তারা সেটা করেছে। এমন ঘটনা ঘটেছে যে সাংবাদিকরা রিপোর্ট করার কারণে পরবর্তীতে তাদেরকে এসবি ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। এসবি ক্লিয়ারেন্স না পেলে তারা কোনো ইভেন্টে ঢুকতে পারতেছে না, নিউজ গ্যাদার করতে পারতেছেন না। এইভাবে বহুভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। আর ছোটোখাটো যে এমপিদেরকে নিয়ে নিউজ করা হয়েছে তাও না, আমি এমনও শুনেছি যে তারা এক মালিক পক্ষ আরেক মালিক পক্ষকে ঘায়েল করার জন্য আপনার সংবাদপত্রকে ব্যবহার করেছেন। আর এখনও যদি আমি বলি সংবাদপত্রের যে সংবাদপত্রগুলো এখন বাংলাদেশে আছে তারা তাদের সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে কিনা, আমার মনে হয় এখনো তারা কাজ করতে দিচ্ছে না। এটার কারণ কি? মানে গণতন্ত্র, যেটি মাশকাত হাসান বললেন যে দুর্বল গণতন্ত্রের কারণেই কি এটি হচ্ছে? বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাংবাদিকদের কোনো ধরনের কোনো রক্ষা কবচ নেই বা সেফগার্ড নেই বলেই কি এরকম হচ্ছে? আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে যে মিডিয়া স্কেপটা আছে, যে এই মিডিয়া স্কেপের মধ্যে আপনার মিডিয়া হাউসগুলোর ওন করেন কারা আসলে? এই মিডিয়া হাউসগুলোর পেছনে এমন কিছু অলিগার্ক আছেন, এই অলিগার্করা নিজেরাই আসলে বেশ বড় রকমের দুর্বৃত্ত। এখন যে নিজে মালিক, সে কি চাবে যে তার মিডিয়া হাউস থেকে কোনো রকমের তার করাপশন রিলেটেড কোনো রকমের নিউজ হোক? আমি তো আপনাকে বলতে পারি বাংলাদেশে আমি লাইক আই ক্যান সে দেয়ার নেমস বিকজ এদের নামে অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। আপনার বসুন্ধরার যে মালিক আছে, এদের নিজস্বই তো বেশ কয়েকটা মিডিয়া হাউস আছে। এরা যে বিভিন্ন জায়গাতে মানি লন্ডারিং করেছে, এদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছে, এদেরকে নিয়ে ইন্টারনালি কি এদের মালিকানাধীন কোনো পত্রিকা কোনো রকমের লাইক রিপোর্ট করতে পেরেছে বাংলাদেশে? এখনো কেউ কিন্তু করতে পারেনি। এর প্রতিপক্ষরা যদি করতে যায় তার আগে আবার এদেরকে হামলা করবে। বেশ ভদ্রলোক একজন আছেন, ওবায়দুল করিম নাম তার, ওরিয়ন গ্রুপের, তারও একটা পত্রিকা আছে। এখন তার পত্রিকা রিপোর্ট করে আরেক পার্টির পত্রিকাকে নিয়ে, আরেক পার্টির পত্রিকা রিপোর্ট করে তার পত্রিকাকে নিয়ে। এটা একটা নোংরা একটা পরিস্থিতি। আপনি কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যেটি আপনি ব্যবহার করেন, ফেসবুকে আপনি কথাগুলো কিন্তু লিখেছেন, আমি লক্ষ্য করেছি যে নাম মেনশন করে বসুন্ধরা গ্রুপের কথা আপনি বলেছেন। কিন্তু আজকে স্বাধীন সংবাদপত্র বা সংবাদপত্রের স্বাধীনতা আছে বলে অনেকেই মনে করছেন, কিন্তু তারা এই প্রশ্নটা করছেন না যে এটি অন্তর্বর্তী সরকার বা যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই বিষয়টিকে খুব স্ট্রংলি বলা যায়, মানে সেটি কিন্তু অন্য কোথাও অন্য স্ফেয়ারে আলোচনাও হতে দেখছি না। এটি কেন? আমার মনে হয় সেটি যেন আলোচনা হয় এবং মিডিয়া যেন এই দুর্বৃত্তায়ন থেকে মুক্ত হয়, এর জন্য একটা সংস্কার কমিশন কিন্তু আসলে করা হয়েছে, যেটা চেয়ারম্যান বেশ শ্রদ্ধেয় একজন সাংবাদিক কামাল ভাই, উনি ওইটার চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হয়েছেন। তো এখন যদি ওনারা কোনো একটা রেগুলেশন সেট করতে পারেন এবং এই যে অলিগার্ক যারা আছে, যারা ক্ষমতার প্রভাব বলয় থেকে আপনার নিজস্ব এই আউটলেটগুলোকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যেই সাংবাদিকতার এবং যে পত্রিকার ভূমিকা হওয়া হচ্ছে আপনার আপনার সাধারণের কণ্ঠ হওয়া এবং ক্ষমতাকে জবাবদিহিতার মুখোমুখি করা, সেটা না করে তারা জিনিসটাকে অনেক বাজেভাবে আপনি ব্যবহার করছেন, উইচ শুড নট বি ডান। এবং এটা বন্ধ হওয়া উচিত যে আপনি মালিক পক্ষ হলে আপনাকে নিয়ে নিউজ করা যাবে না, আপনার রিপোর্টার আপনাকে নিয়ে নিউজ করবে না। এটা কেন হবে? আমি একটু পেছনে ফিরে যাই, তারপরে আমি মাশকাত হোসেনের কাছে যাব। খুব ব্রিফলি যদি বলেন যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এটা একটা খুব আলোচিত ডকুমেন্টারি ছিল এবং আমি জানি না হয়তো আপনি এটি নিয়ে অন্য কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেছেন কিনা, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে এইরকম একটা ডকুমেন্টারির সঙ্গে আপনি যুক্ত ছিলেন এবং স্বাভাবিকভাবেই তখন ক্ষমতাসীনদের দৃষ্টি ছিল যে কারা এটি করেছে, কারা এটির পেছনে রয়েছে, এবং আপনারও তো নিশ্চয়ই পরিবার বাংলাদেশে থাকে। ওটি নিয়ে কি আপনাকে কোনো ঘূর্ণির মধ্যে পড়তে হয়েছে বা কোনো ধরনের, মানে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট ছিল যেটার জন্য আমাকে আমার জীবনের সম্পূর্ণ কোর্সে চেঞ্জ করতে হয়েছে। আমি একসময় ব্যবসা বাণিজ্য করতাম, বিজনেস করতাম, আমাকে সেখান থেকে আন্ডার কভারে কাজ করতে হয়েছে প্রায় 2 বছরের মতো। তারপরে এটার আপনার প্রোডাকশনের সময় অনেক দিন লেগেছে আমাদের কাজ করতে।
আর এই প্রজেক্টটা এমন ছিল যে এটাতে যদি আমি তখন কাজ না করতাম এবং আমি যদি তখন এতে ইনভলভ না হতাম, আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের যে পলিটিক্যাল ন্যারেটিভটা তখন হয়তো অন্যভাবে তৈরি হতো আর কি। আমি যখন এখন দেখি, আজকে যখন দেখি যে এখন বাংলাদেশে জেনারেল আজিজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আমি মাঝে মাঝে ভাবি যে তখন যদি আমি এই কাজটা না করতাম এবং জেনারেল আজিজের যে পরিকল্পনা ছিল, তার সুদূরপ্রসারী একটা প্ল্যান ছিল যে তিনি বাংলাদেশের চিফ অফ ডিফেন্স স্টাফ হবেন, যেটা ভারতীয় সেনাবাহিনীতে আছে, এবং তার আলটিমেট গোল ছিল টু বি দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ। এবং এটা আমি জানতাম যে হি ওয়ান্টস টু বি দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ। এবং আমার তখন প্ল্যান ছিল যে এরকম একটা লোক, যেটা আমি আমার বিবেচনায় আসছে যে এরকম একটা লোক, যে লোকটাকে আমি দেখতেছি আমার চোখের সামনে এই ধরনের অপরাধগুলো করতেছে, এই লোকটা যদি একটা দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ হয়ে যায়, সে তখন সর্বসর্বা হয়ে যাবে। তো আমার মনে হয় আমার যে কাজটা ছিল, কাজটা সফল হয়েছে। আজিজ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মধ্যে এসেছেন, তার পরিবারও ওই নিষেধাজ্ঞার মধ্যে এসেছে, এবং বাংলাদেশে এখন গণতন্ত্রের পথটা যে সুগম হলো, আমার মনে হয় আজিজের ওইখান থেকে যদি বিদায় না ঘটতো তাহলে হয়তো বিষয়গুলো আরও অন্যরকম হতে পারতো আর কি। হ্যাঁ, ওই ওই কাজের জন্য আমাকে ত্যাগ করতে হচ্ছে অনেক, বাট আমি আমার সাংবাদিকতা পেশার মাধ্যমে যা কিছু অর্জন করেছি, মানুষের সম্মান অর্জন করেছি, নিজের একটা ক্রেডিবিলিটি স্টাবলিশ করতে পেরেছি। তো আমার আমার মনে হয় আমি ভুল কিছু করি নাই আর কি। রাইট, আসবো আপনার কাছে। আমি মাশকাত হাসান আপনার কাছে আসতে চাই যে আমরা এই সময় এসে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ার যে ধরনের ঠিক সাংবাদিকতা না, আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ইনফরমেশন ডিসেমিনেট করা হয়, তাতে করে যে কনভেনশনাল যে মিডিয়া, বিশেষ করে বাংলাদেশে বসে যারা সংবাদ পরিবেশন করেন, সেগুলোর প্রতি আস্থা বলেন, বিশ্বাসযোগ্যতা বলেন, বা তাদের কাজের যে গতি, সেটাকে অনেক পশ্চাৎপদ হিসেবে ধরে নেওয়া হয়, এবং এই যে নিউ মিডিয়ার যে বিকাশটা, সেটি তাদেরকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। এই যে একটা ধারার মধ্যে আমরা চলে আসলাম, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে বা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বা এই যে সংস্কারের কথা বলছি, সেখানে আপনার কাছে কি মনে হয় যে কনভেনশনাল মিডিয়ার কি নতুনভাবে ফিরে আসার কোনো সুযোগ আছে, নাকি ভবিষ্যৎটা আসলে নিউ মিডিয়ার? ভবিষ্যৎটা যে নিউ মিডিয়ার, এটা তো আমার মনে হয় যে এটা সবাই জানে, এবং সিটিজেন জার্নালিজমের যে গুরুত্ব সেটা অনেক বেড়ে গেছে। আপনি লক্ষ্য করবেন যে মূলধারার মিডিয়া কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াকেই অনুসরণ করে যেন। এই ক্ষেত্রে মূলধারার মিডিয়ার গুরুত্ব যে কমে যাবে এইটা আবার না, কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে টিভিতে যে বুলেটিনটা হয়, সেখানে যে রিপোর্টিং গুলো হয়, তার কিন্তু একটা গুরুত্ব থাকেই, এবং আপনার নিউজ পেপারেও যে রিপোর্টগুলো আসে সেগুলোরও একটা গুরুত্ব থাকে, কিন্তু যেগুলো মিসিং সেইগুলো আপনার সোশ্যাল মিডিয়া এনে তুলে ধরে। এইখানে একে অপরের সম্পূরক হবারও একটা সম্ভাবনা থাকে। কিন্তু আরো একটা বিষয় আমি এখানে একটু নিজে থেকেই উল্লেখ করতে চাই, যে যেহেতু বাংলাদেশে যারা মিডিয়া চালান তাদের দু একটি মিডিয়া প্রফেশনাল হাউস বাদ দিলে তাদের মিডিয়া করার শখ আছে, কিন্তু সাংবাদিকদেরকে ঠিকমতো বেতন ভাতা দেওয়ার সামর্থ্য নেই, বা কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছাও নেই। এর ফলে যেটা হয় যে ধরুন আহ, একটা আহ, দারিদ্র্যে বিস্তীর্ণ মানুষের পক্ষে কিন্তু তার সৃজনশীলতাকে কাজে লাগানো সম্ভব না, বা যে প্যাশনটা নিয়ে সে জার্নালিজমে এসেছিল সেটা তার পক্ষে সেখানে দেখানো সম্ভব হয় না। তাই আমার ধারণা যে যদি মিডিয়াগুলো প্রফেশনালি অপারেট করতে চায় তাহলে তাকে এই জায়গায় প্রফেশনাল হতে হবে। এক, এই তার সাংবাদিকদেরকে খুব ভালোভাবে আহ, বেতন ভাতাগুলো দিতে হবে, যেটা যেটা ন্যায্য। আর এই যে কোনো রিপোর্টার কোনো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করলে বা ঝুঁকিপূর্ণ রিপোর্ট করলে তার পাশে দাঁড়াতে হবে মিডিয়া হাউসকে, তাকে ডিজোন করে দেয়া যাবে না, বা তুমি তোমারটা বুঝে নাও, এটা এটা করা যাবে না। আপনি খেয়াল করে দেখুন যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের সুবিধার জায়গাটা হচ্ছে যে তারা অনেক সময় কিন্তু নিজের আইডেন্টিটি না জানিয়েও করতে পারে। দু চারজন জুলকারনাইন সাহেবের মতো খুবই সাহসী মানুষ ছাড়া আপনি দেখবেন অনেকে কিন্তু অনেক নিউজ আবার ফেক আইডি থেকেও তারা
ব্রেক করে দিতে পারে, এবং ব্রেক করে দিলে তো সেটা তারপরে ছড়িয়ে পড়বে, ইনভেস্টিগেশন হবে। কিন্তু বাংলাদেশে যে মনস্তত্ত্ব দাঁড়িয়েছে, শুধু ঢাকা না, পুরো দেশেই আপনি দেখবেন যে একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও মনে করে যে তার দুর্নীতি নিয়ে রিপোর্ট হলে সে একজন সাংবাদিককে ধরে মারতে পারে, বা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাও মনে করে যে তার বিরুদ্ধে তার দুর্নীতি নিয়ে কোনো রিপোর্ট হলে সে সাংবাদিককে অপমান করতে পারে। মানে সাংবাদিককে অপমান, প্রহার, সাংবাদিককে ভয় দেখানো, এইটা যদি সোশ্যাল নর্মস হয়ে যায়, সেই ক্ষেত্রে মূলধারার মিডিয়ার তো টিকে থাকাই কঠিন হয়ে যাবে। এবং ওই একটা ধরেন রুটিন কিছু রিপোর্ট আসলে তখন দেখা যাবে যে সোশ্যাল মিডিয়াই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এটা হওয়া উচিত না, দুটো মিডিয়ার একটা একে অপরের সম্পূরক হয়ে থাকাটাই দুটোর জন্যই ভালো বলে মনে করি। মাশকাত হোসেন, আপনি আপনার যে লেখালেখি, আপনি তো বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো, কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনার যে সক্রিয় উপস্থিতি, সেটি পাবলিক ওপিনিয়ন ফর্মে বা জনমত গঠনে একটা বিরাট ভূমিকা রেখেছে বলে অন্তত আমার মনে হয়েছে। তো সেই জায়গাটি থেকে যদি আমি বলি যে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, একটা তো আপনি যেভাবে করছেন বা আপনার মতো মানুষেরা আপনাদের যে বুদ্ধিবৃত্তিক যে প্রকাশ, সেটির ভেতর দিয়ে একটা এফোর্ট রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের কিন্তু একটা লাগামহীন বিস্তার দেখতে পাই। তো এটাকে ফাইন টিউন করার কি কোনো সুযোগ রয়েছে? মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে তো আমরা একাডেমিক ডিসকাশনে যেতেই পারি, কিন্তু সেটির বাইরে গিয়ে আপনার কাছে কি মনে হয় যে সেগুলোকে কমবেট করার বা সেই ডিসইনফরমেশনগুলোকে অন্তত কিছুটা নিয়ন্ত্রণে রাখার জন্য কি করা যেতে পারে, আপনি যদি একটু বলেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আইন কানুন দিয়ে এসব জিনিস আটকানো আর সম্ভব হবে না। এখন ধরুন ফ্যাক্ট চেকিং বলে একটা ব্যাপার যে তৈরি হয়েছে, এবং অনেক অর্গানাইজেশন, এমনকি মিডিয়া হাউসগুলোও নিজের উদ্যোগে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের অফিসেরও একটি দেখবেন যে ফ্যাক্ট চেকিং এর ডেস্ক রয়েছে। তো এই ফ্যাক্ট চেকিংটা গুরুত্বপূর্ণ, আর অডিয়েন্সের নিজের লিটারেসিটা গুরুত্বপূর্ণ। আজকের দিনে মানে ফেক নিউজ চিনতে যে পারবে না, তার আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটাই ঠিক নয়। মানে সে পিছিয়ে থাকা একজন মানুষ। তো এইখানে আপনি যে মানে আমি বলবো যে অনেকে হয়তো ভেবে থাকেন যে আমরা কোনো আইন কানুন এনে হয়তো এই প্রপাগান্ডাকে, এই মিস ইনফরমেশনকে, ডিসইনফরমেশনকে দূর করতে পারবো। আমার কাছে মনে হয় যে আসলে এই ফ্রি মিডিয়ার যুগে আর এটা সম্ভব হবে না। সুতরাং এটাকে ওই ফ্যাক্ট চেকিং এবং এবং এই পাঠকের বা দর্শকের যে সচেতনতা বৃদ্ধি, এর মধ্যে দিয়েই কমব্যাট করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে, অর্থাৎ স্বাধীন সাংবাদিকতা কি আদৌ সম্ভব কিনা, সেই বিতর্ক বা সেই আলোচনা নিয়ে আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন।